This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজোন বুকস। দেখো, এতক্ষণ পর্যন্ত যে ছবিটা দেখা যাচ্ছে যে একদিকে যারা নেতৃত্ব স্থানীয় রয়েছেন তারা কথা বলছেন পুলিশের সঙ্গে, কিন্তু বাকি যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই রাস্তার উপরে বসে পড়েছেন। পুলিশের তরফে সেটাই দেখা হচ্ছে যে কতক্ষণ আন্দোলনকারীরা এই স্নায়ু যুদ্ধে টিকতে পারেন। যারা চাকরিহারারা এসছেন তারা কতক্ষণ এইভাবে এই হাওড়ায় মল্লিক ফটকের রাস্তায় থাকতে পারেন। আন্দোলনকারীরা দাবি করছেন তারা থাকার জন্যই এসছেন যদি পুলিশ তাদেরকে লৌহ কপাট খুলে না দেয়। উল্টো দিকে পুলিশও কিন্তু তাদের স্নায়ু যুদ্ধের পরীক্ষা নিচ্ছে এবং সে তার মধ্যে তুমি যদি বলো সময় নষ্টের যে কৌশল, সেটা কিন্তু পুলিশ কথাবার্তার মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে, ডায়লগের মাধ্যমে সেই প্রক্রিয়া জারি রেখেছে। লিমা, তুমি সঙ্গে থাকো। সৌরভ, আমি একটার পর একটা ছবি দেখাতে চাইবো, তার কারণ সকাল থেকে নন স্টপ কভারেজ করছে TV9 বাংলা। আমাদের একটার পর একটা ক্যামেরা, আমাদের রিপোর্টাররা সেই ছবিটা আপনাদের সামনে এই মুহূর্তে রাখছে। কারণ যেমন সৌরভ, সকাল থেকে সুপ্রিয় সবাই বলছিল যে যেভাবে পুলিশের তরফ থেকে এই যে একদম একটার পর একটা বেষ্টনী তৈরি করা হয়েছে, যাতে যারা আন্দোলনকারীরা রয়েছেন, যারা চাকরিহারা রয়েছেন, তারা এগোতে গেলেই যেন সেই মিছিল আটকে দেওয়া হয়। আর ঠিক সেরকমটাই হলো। আমরা ছবিগুলো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে আমাদের এক এক করে ক্যামেরা, ক্যাম 1, 2, 3 একদম ধরে ধরে আমরা ছবিগুলো আপনাদের সামনে দেখাচ্ছি যাতে কোনো ছবি মিস না হয়। এই মুহূর্তে যেমন আপনারা দেখতে পাচ্ছেন একদম একটা লোহার দরজা তৈরি করে দেওয়া হয়েছে ব্যারিকেড দিয়ে। একজনও গলতে পারবে না, কোনোভাবে একজনও গলতে পারবে না। কিন্তু পিছনে ছবিটা খেয়াল করছেন, এই ছবিটা সেটাই বলছি, বারবার টপ শটটা দেখুন। প্রচুর মানুষ যারা চাকরিহারা রয়েছেন তারা কিন্তু নিজেদের ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন। তারা একবার বলে, যেটা সৌরভ একটু আগে বলছিল, পুলিশ তাদেরকে উস্কানোর চেষ্টা করছেন কিন্তু তারা শান্ত থাকবেন। স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজোন বুকস SSC গেটওয়ে সিরিজ। মনে হচ্ছে একজন ক্রিমিনালের সাথে যে ব্যবহারটা করা উচিত, একজন কয়েদির সাথে যে ব্যবহারটা করা উচিত, আপনারা ঠিক মনে হয় সেইভাবেই সেই ব্যবহারটা করছেন। আমার মনে হয়েছে যে আপনারা শিক্ষাটাকে একটা ছোট্ট বেড়ির মধ্যে আটকে রেখে বুদ্ধিগুলোকে, মেধাগুলোকে একটা কুসংস্কারের ছন্ন করে রেখে তাদেরকে যারা আগে না যেতে পারে সেই ব্যবস্থায় আপনারা করার চেষ্টা করছেন। শিক্ষক আপনারা পথে নেমেছে, আপনাদেরকে আটকাতে বড় ব্যারিকেড, জল কামান, এছাড়া কিন্তু কাঁদানে গাছের সেল পর্যন্ত রাখা হয়েছে। এটা একেবারেই একটা অশিক্ষার পরিচয়, অযোগ্যতার পরিচয়। কারণ আমরা কেউ এখানে কোনো রকমভাবে হামলা বা কোনো রকম কোনো ঝামেলা করতে আসিনি। শান্তিপূর্ণভাবে মিছিল করছি, শান্তিপূর্ণভাবে ওনার কাছে আমাদের দাবি দেওয়াগুলো রাখবো এবং ওনার কি প্রত্যুত্তর সেটা শুনে তবেই কিন্তু আমরা ফেরত আসবো। এটাই ছিল আমাদের ভাবনা। এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, আপনার কি মনে হয় আপনারা কোনো দাবিগুলো পৌঁছাবে? আমরা চেষ্টা করছি, প্রশাসনের সাথে কথা বলা হচ্ছে, আশা করব আমাদের দাবিগুলো ওনারা শোনার জন্য ব্যবস্থা করবেন। এইটুকু আশা অন্তত ওনাদের কাছে রাখবো। আমার নাম তন্ময় হালদার। আমরা এই মুহূর্তে চাকরিহারাদের বক্তব্য শুনছিলাম এবং আজ এই প্রতিবাদে এবং তাদের এই মিছিল নবান্ন অভিযান, সেখানে লোহার বেড়ি পড়ে আছেন তারা এবং সেখান দিয়েও একটা বার্তা পৌঁছানোর চেষ্টা হচ্ছে। আমরা যে ছবিটা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, যারা চাকরিহারা রয়েছেন পুলিশের সঙ্গে রীতিমতো বচসা তৈরি হয়, কারণ এই একটার পর একটা ক্যামেরা থেকে ছবি আসছে। সেই মুহূর্তে ছবিটা কিছুক্ষণ আগে, এই ছবিটা জাস্ট কিছুক্ষণ আগের ছবি, আমরা হাওড়া ময়দানের ছবিটা আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি। চাকরিহারা যারা রয়েছেন তারা পুলিশকে বোঝানোর চেষ্টা করে, পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হয়, তারপরে রীতিমতো একটা ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। কিন্তু কিছুক্ষণ আগে তারা আবার বলেন যে আমরা ধৈর্যের পরীক্ষা দেব। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা এই মুহূর্তে বচসা হাওড়া ময়দানের ছবি এবং এই মুহূর্তে চাকরিহারারা তারা তারা অবস্থান বিক্ষোভ করছেন এবং তারা মল্লিক ফটকের সামনে বসে পড়েছেন এবং বসে পড়ে তারা অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন। যে ব্যারিকেড তৈরি করা হয়েছে সেই ব্যারিকেড লৌহ কপাট, সেই লৌহ কপাট এই মুহূর্তে ভেঙে ফেলা সম্ভব নয়, তাই তারা অবস্থান বিক্ষোভেই বসছেন, কারণ তারা ধৈর্যের পরীক্ষা দিতে চান এবং তারা যেটা বলছিলেন যে তারা গন্ডগোল করতে এখানে আসেননি, তারা কোনো রকম সমস্যা তৈরি করতে এখানে আসেননি, তারা কথা বলতে এসেছিলেন, তারা নবান্নে যেতে চেয়েছিলেন, কিন্তু তাদেরকে আটকায় পুলিশ এবং লৌহ কপাট দিয়ে তাদেরকে আটকানো হয়েছে। তাই তারা এখানে বসেই ধৈর্যের পরীক্ষা দেবেন, যতক্ষণ পর্যন্ত না তারা কথা বলতে পারছেন ততক্ষণ পর্যন্ত তারা এখানেই বসে থাকবেন। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা একাধিক উইন্ডোর মাধ্যমে এই মুহূর্তের ছবি।
সৌরভ আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, এই মুহূর্তে আপনারা তুমি বলছিলে যে মল্লিক ফটকের কাছে এরা বসে পড়েছেন, চাকরিহারারা বসে তারা ধৈর্যের পরীক্ষা দিতে চাইছেন, অবস্থান বিক্ষোভ তারা চালিয়ে যাবেন কতক্ষণ সৌরভ? দেখো, পুলিশের তরফে একটা দ্বিস্তরীয় কৌশল কিন্তু আমরা লক্ষ্য করছি। একদিকে তুমি লৌহ কপাটের এপারে যারা রয়েছেন তারা কিন্তু পুলিশের পদস্থ কর্তা ব্যক্তিরা রয়েছেন, তারা কিন্তু এই পারে তারা অপেক্ষা করছেন। ওপারে পুলিশের তরফে দায়িত্বপ্রাপ্ত কয়েকজন আধিকারিক যারা ক্রমশ এই ডায়লগ প্রসেসটার মধ্যে এঙ্গেজ রেখেছেন নিজেদেরকে, যারা আন্দোলনকারীদের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছেন। তাদের স্পষ্ট বক্তব্য যে এখানের পর আর নয়, সেটাই পুলিশের প্রশাসনের তরফে বার্তা দেওয়া হচ্ছে। অন্যদিকে আন্দোলনকারীরা যারা রয়েছেন তারা কিন্তু পুলিশের এই বক্তব্যের সঙ্গে সহমত নন। তারা নিজেদের মধ্যেও আলাপ আলোচনা করছেন এবং সেইটার মধ্যেই কিন্তু এখন একটা অদ্ভুত একটা স্থিতাবস্থা দেখা যাচ্ছে, যেখানে পুলিশের যারা কর্তব্যরত আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু অপেক্ষা করছেন আন্দোলনকারীদের তরফে কোনো বার্তা আসে কিনা। কারণ অন্যদিকে একটা জটলা দেখা যাচ্ছে যে যেখানে আন্দোলনকারীরা নিজেদের মধ্যে কথাবার্তা বলছেন, ফলে স্বাভাবিকভাবে যে ডায়লগের যে প্রসেসটা, সেই ডায়লগের প্রসেস এখনও পর্যন্ত জারি রয়েছে। আন্দোলনকারীরা তারাও নিজেদের অবস্থানে অনড় রয়েছেন। পুলিশ প্রশাসন তারাও কিন্তু আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করছেন যে শান্তিপূর্ণ আন্দোলনের এটাই লক্ষণ রেখা। সৌরভ আমাদের সঙ্গে থাকো। এবার আমাদের অপর রিপোর্টার সুব্রত আমাদের সঙ্গে রয়েছে। সুব্রত, তুমি যেখান থেকে রয়েছে সেখানকার ছবিটা কি দেখছো? একেবারেই রাস্তায় বসে পড়েছে শিক্ষক শিক্ষিকারা। তারা কিন্তু একটাই তাদের দাবি যে তারা তাদের যে বার্তা, সেই বার্তা কিন্তু তারা সহজে নবান্নতে পৌঁছে দিতে এসছে এবং তাদের যে শান্তিপূর্ণ যে মিছিল, সেই মিছিল কিন্তু প্রতিহত হয়। মল্লিক ফটকে যে লোহার ব্যারিকেড, সেই ব্যারিকেডে প্রতিহত হয় এবং তারা রাস্তায় বসে পড়েছে। শিক্ষকদের একটা এমন সময় চলে এসেছে যে তারা রাস্তাতেই বসে পড়েছেন, এখানেই তারা খাওয়া দাওয়া করছেন। অর্থাৎ তাদের যে পুলিশি ব্যারিকেডে প্রতিহত হতে হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে যেটা বারংবার জানানো হচ্ছে যে আন্দোলন শান্তিপূর্ণ রাখুন, কোনো হিংসা ছড়াবেন না। উচ্চতর নেতৃত্বের সঙ্গে কথাবার্তা হচ্ছে এবং পুলিশের সঙ্গে কিন্তু এই আন্দোলনকারীদের যে কথাবার্তা চলছে তা একদিকে যেমন চলছে, অন্যদিকে কিন্তু আন্দোলনকারীরা তারা রাস্তায় বসে পড়েছেন এবং রাস্তায় বসেই তারা খাওয়া দাওয়া করছে। আরেকটা তোমাকে ছবি দেখাবো। নিজেদেরকে অপরাধী মনে করছেন একজন, এই যে অপরাধীদের পোশাক, অর্থাৎ কয়েদিদের যে পোশাক, সেই পোশাক পরেই কিন্তু উনি এসেছেন এবং আমি একটু কথা বলে নেবার চেষ্টা করবো। আপনাদের এই পোশাক কেন, কি বার্তা দিতে যাচ্ছে? দেখুন, এই শিকল বা বেড়ির মাধ্যমে আমি এটাই বোঝাতে চাইছি যে বর্তমান সরকার তারা যেটা চাইছেন যে শিক্ষা, স্বাস্থ্য সব কিছু দপ্তরগুলোকে যেভাবে ছোট ছোট পরিসরের মধ্যে আটকে রেখে তাদেরকে মাথা ছাড়া দিতে চাইছেন না, তারা যাতে সামনে এগিয়ে যেতে না পারে তার জন্য তাদের হাত পা বেঁধে রাখার চেষ্টা করছেন। আপনারা তো শিক্ষক, করবেন না, আপনারা তো সমাজ শিক্ষক, আমরা শিক্ষকতার পেশায় নিযুক্ত। আমরা চাই সমাজটা আরো এগিয়ে যাক, সমাজে কিছু ভালো কিছু হোক, কিন্তু আপনাদের কিছু অশিক্ষক, আপনারা কিছু অশিক্ষা, আপনাদের কিছু কুসংস্কার, কুশিক্ষা এটা চাইছে না যে সমাজটা এগিয়ে যাক। তার জন্যই আপনারা চাইছেন সমাজটাকে একটা কুসংস্কারের বেড়াজালে, সমাজটাকে একটা বেড়ির মধ্যে, একটা শৃঙ্খলের মধ্যে। নবান্নে যেতে পারবেন? আপনাদের বার্তা পৌঁছাবে কি মনে হচ্ছে? আমরা সেটাই আশায় আছি, সেই চেষ্টা করব যাতে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমরা কথা বলতে পারি এবং আমাদের দাবিগুলো সেখানে আমরা রাখতে পারি। একেবারেই দেখো, আরেকটা ছবি দেখাবো তোমাকে। এইখানে কিন্তু আন্দোলনকারীরা যারা শিক্ষক তারা রাস্তায় বসে পড়েছেন, তারা রাস্তায় বসে খাচ্ছে এবং এই যে শিক্ষকদের বেশ বুঝতে পারছি সুব্রত, অর্থাৎ নবান্ন যাওয়ার যে কটা রাস্তা রয়েছে। হ্যাঁ বলো সুব্রত। পরিস্থিতি তৈরি হয়েছে, আপনাদের রাস্তায় বসতে পড়তে হয়েছে। আজকে আমাদের চাকরিটা কেড়ে নিয়েছে, তাই জন্য আমরা রাস্তায় বসেছি। আগামী পদক্ষেপ কি হবে? এখানে তো প্রতিহত হয়ে গেল। আগামী পদক্ষেপ আমরা চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সাথে সাক্ষাৎ করুক এবং একটা সলিউশন দিক, আমাদের যোগ্য শিক্ষা তালিকা বের করে আমাদের চাকরি ক্ষেত্রে পুনরায় নিয়োগ করুক। আজকে এমন পরিস্থিতি আপনাদের রাস্তায় বসে খেতে হচ্ছে। আপনারা তো শিক্ষক, সমাজ গড়ার কারিগর। রাস্তায় আমাদেরকে আনতে বাধ্য করেছে, রাস্তায় আমাদেরকে নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উনি প্রথমত আমাদের পাশে একদমই নেই। প্রথম দিকে আমাদেরকে অনেক রকমভাবে প্রহসন দেখানো হয়েছে, বলেছে যে আমাদের পাশে থাকবে, কিন্তু আমরা যেটা দেখতে পারলাম যে আস্তে আস্তে ওনার আসল রূপটা বেরিয়ে আসলো। উনি সেই অযোগ্যদের পাশেই দাঁড়িয়েছেন এবং এখন লাজ লজ্জা সব বিসর্জন দিয়ে হাইকোর্টে অ্যাডভোকেট জেনারেলকে দাঁড় করিয়ে অযোগ্যদের হয়ে, অযোগ্যরা যাতে পরীক্ষায় বসতে পারে সেই হয়ে সওয়াল করছেন, অথচ আমাদেরকে আজকে রাস্তায় নামিয়ে দিয়েছে। আমরা এখন এই যে রাস্তায় বসে রয়েছি, এমনকি নবান্ন অভিযান আজকে আমরা শান্তিপূর্ণভাবে করতে চেয়েছি, আমাদেরকে আটকে দেওয়া হয়েছে। প্রচুর
পুলিশ এখানটাতে দাঁড়িয়ে রয়েছে আমাদেরকে আটকানোর জন্য। আমাদের আপনাদের জন্য জল কামান রাখা হয়েছে, কাঁদানে গ্যাস রাখা হয়েছে। হ্যাঁ, এখন তো এরকম মনে করা হচ্ছে যে আমরা হচ্ছে ওনাদের প্রতিপক্ষ দল, এরকম ভাবে আমাদের সাথে ট্রিটমেন্ট করা হচ্ছে। তো যেখানে আমরা এত বছর খাটাখাটনি করে পড়াশুনো করে একটা চাকরি পেয়েছি, আমরা কোনো ধরনের কোনো নেতামন্ত্রীকে কোনো টাকা দিয়ে চাকরি সুব্রত পাইনি। বুঝতে পারছি, সেখানে তো অর্থাৎ যারা নিজেদেরকে যোগ্য মনে করছেন তারা আর কেন এই রকম ভাবে চাকরি হারা হয়ে থাকবেন? চাকরি হারারা এই মুহূর্তে অবস্থানে বসে পড়েছেন মল্লিক ফটকের সামনে। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের অপর প্রতিনিধি। সুপ্রিয়, একটা কথা বলো যে এই অবস্থান কতক্ষণ পর্যন্ত চলবে? কিন্তু যে জায়গাটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, হাওড়া স্টেশন, সাধারণ মানুষকে সেখানে যেতে হবে ট্রেন ধরার ক্ষেত্রে, একটা বড় সমস্যা হতে পারে। পুলিশ কি পদক্ষেপ করতে পারে, কি ভাবছে? দেখো, অবশ্যই একটা ব্যস্ত রাস্তা এটা, তবে এখানে এই একটা মাত্র রাস্তায় যে শুধুমাত্র আছে হাওড়া স্টেশনে যাওয়ার তা কিন্তু নয়। পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই এই রাস্তাতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে অন্য পথ দিয়ে বা ঘুরপথে যে সমস্ত গাড়ি বা যে সমস্ত মানুষজন যারা হাওড়া স্টেশন পৌঁছতে চাইছেন তাদের সেই গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে। একদিকে আমার সহকর্মী সুব্রত যেমনটা দেখাচ্ছিল যে রাস্তার উপরে বসে আন্দোলনকারীরা পুলিশি বাধার মুখে পড়ে তারা অবস্থান আন্দোলন চালিয়ে যাচ্ছেন, সেখানেই তারা স্লোগান শাউটিং করছেন। আর ঠিক উল্টো দিকের যে ছবিটা দেখাচ্ছি আমরা, আমার ক্যামেরা পার্সন অমিত দেখাচ্ছে যে একেবারে প্রায় 14 ফুট উঁচু লোহার গার্ডরেল দিয়ে যে ব্যারিকেড করা হয়েছে রাস্তার উপরে, সেই ব্যারিকেডের সামনের অংশে কিন্তু বিশাল সংখ্যায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। তারা দাঁড়িয়ে রয়েছেন, তার সঙ্গে মহিলা পুলিশ রয়েছে, র্যাব, কমব্যাট ফোর্স রয়েছে এবং মাঝে মধ্যেই পুলিশের তরফ থেকে মাইকিং করা হচ্ছে আন্দোলনকারীদের উদ্দেশ্যে তারা কোনোভাবেই যাতে আইন হাতে তুলে না নেন বা তারা যাতে কোনোভাবে এই মিছিল নিয়ে এগোনোর চেষ্টা না করেন। কারণ মিছিল যখন এগোনোর চেষ্টা করে মল্লিক ফটকের এই রাস্তা ধরে বঙ্গবাসী মোড় থেকে, সেই সময় এই গার্ডরেলের কাছে এসে মিছিল আটকে যায় এবং তারপরেই পুলিশের সঙ্গে রীতিমতো তীব্র বাদানুবাদ এবং ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় এবং পুলিশি বাধার মুখে পড়ে এই মুহূর্তে কিন্তু আন্দোলনকারীরা অবস্থান চালাচ্ছেন। কিন্তু কতক্ষণ তারা এই অবস্থান আন্দোলন চালিয়ে যাবেন সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। সেক্ষেত্রে আন্দোলনকারীরা মরিয়া যে তাদের এই যে দাবি, 4 দফা যে দাবি, একটা কথা বলো, যেটা তোমরা জানাচ্ছিলে আমাদের, তোমরা প্রত্যেকেই জানাচ্ছিলে যে নিজেদের মধ্যে আলোচনাও করছেন চাকরিহারারা, তারা কি ভাবছেন, কি সিদ্ধান্ত নিচ্ছেন, কয়েকজন ভেতরে যাবেন, পুলিশের সঙ্গে কথা বলবেন, এরকম কিছু কি জানতে পারছো? দেখো, গোটা বিষয়টা এখনও প্রাথমিক স্তরে রয়েছে। আমরা কথা বলেছিলাম এই চিন্ময়, মেহবুব বা অন্য যারা সুমন বিশ্বাস যারা আন্দোলনকারীরা রয়েছেন, যারা সবসময় নেতৃত্বস্থানীয় থাকেন, কিন্তু এখনও পর্যন্ত তারা কিন্তু সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারেননি যে তাদের পরবর্তী পদক্ষেপ কী হবে। অর্থাৎ পুলিশ যদি তাদের এখান থেকে এই যে আন্দোলনকারীরা রয়েছেন তাদেরকে কখনোই একসঙ্গে যাওয়ার অনুমতি দেবে না। যদি কোনো প্রতিনিধি দল নবান্নের দিকে এগোনোর চেষ্টা করে বা তাদেরকে পৌঁছে দেয় পুলিশ, সেক্ষেত্রে তারা যাবেন কিনা বা সেখানে গিয়ে তারা তাদের যে দাবি সেই দাবি আকারে ডেপুটেশন জমা দেবেন কিনা বা সেই পুলিশের প্রস্তাব থাকলে সেটাতে তারা রাজি হবেন কিনা, এই বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত তাদের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে পুলিশের তরফ থেকে এই ধরনের কোনো প্রস্তাব আসলে সেক্ষেত্রে তারা ভেবে দেখবেন, এমনটাও কিন্তু আমরা প্রাথমিকভাবে আন্দোলনকারীদের তরফ থেকে জানতে পারছি। তবে পুলিশ এই মুহূর্তে দেখতে পাচ্ছ সমস্ত রকমভাবে প্রস্তুত রয়েছে, কোনোভাবেই এই ব্যারিকেড টপকে বুঝতে পারছি। সুব্রত, সঙ্গে থাকো, কিন্তু একটু আগে মানে কিছুক্ষণ আগে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই ছবি এবার আপনাদের সামনে আমরা আবারও রাখতে চলেছি। এই মুহূর্তে দেখাবো সেই ছবি যখনই হাওড়া ময়দানের দিকে মিছিল এগোয়, অর্থাৎ চাকরিহারারা এগোয়, ঠিক সেই মুহূর্তে পুলিশ কিন্তু সেখানে মিছিল আটকে দেয়। কি হয়েছিল আমাদের রিপোর্টার তুলে ধরেছেন, সেই ছবিটা দেখাবো। আমাদের রিপোর্টার এই মুহূর্তে একদম বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছেন, কারণ নবান্নে যাওয়ার যে রাস্তা রয়েছে সমস্ত দিকে কিন্তু এই মুহূর্তে ছবিটা দেখাচ্ছি। আরো একবার, কিছুক্ষণ আগের ছবি, একেবারে ধস্তাধস্তি শুরু হয়ে যায় পুলিশের সঙ্গে চাকরিহারাদের, যারা হাওড়া ময়দানের দিকে এগোচ্ছিলেন সেই মুহূর্তেই পুলিশ তাদেরকে আটকে দেয়। এর গদি টপ করে পড়ে যাবে, এদের গদি টপ করে পড়ে যাবে, বুঝতে পেরেছেন? সেই ভয়ে সব করছে, কিচ্ছু করার নাই। মমতা বন্দ্যোপাধ্যায় 14ই জুলাই 14 তলা আমরা আসছি, উল্কার মতো আসছি, উল্কার ঢেউয়ের মতো আসবো আমরা। আপনি ভালো চান তো যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের সাথে আলোচনায় বসুন, আপনার রেহাই নেই।
আরো একবার আপনাদেরকে দেখাচ্ছি আমরা এই মুহূর্তে যারা চাকরি খুইয়েছেন সেই শিক্ষক শিক্ষিকারা তারা রাস্তায় এসে বসেছেন এবং তারা বসেই থাকবেন। তারা বলছেন যে নবান্ন অভিযান তারা করতে চেয়েছিলেন শান্তিপূর্ণভাবে, তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান, তারা তাদের চাকরি ফেরত চান, কিন্তু তাদেরকে আটকে দেওয়া হয়, পুলিশ তাদেরকে আটকে দেয়। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনোভাবেই নবান্নে এরা এগোতে না পারেন এবং সামনে খাড়া করা হয়েছে লৌহ কপাট। সৌরভ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সৌরভ, কি চলছে এখন? সৌরভ, শুনতে পাচ্ছ? নবান্নের ঠিক 4 কিলোমিটার দূরে আটকে দেওয়া হয়েছে এই চাকরিহারাদের মিছিল এবং পুলিশের সঙ্গে তুমুল বচসা, ধস্তাধস্তি। এই মুহূর্তে অবস্থান বিক্ষোভ করছেন চাকরিহারারা। এই রাম বাম বিজেপি এবং সিপিএম এর যারা সকলের চাকরি খেতে হবে তারাই আবার বলছেন রিলিফ দেওয়াও যাবে না। ফলে বিরোধীদের একটা উদ্দেশ্য হয়ে যাচ্ছে যে এদের যন্ত্রণাটাকে প্ররোচনা দিয়ে, যন্ত্রণার মধ্যে রেখে, জটটাকে পাকিয়ে দিয়ে এদেরকে সরকার বিরোধী মিটিং মিছিলে ব্যবহার করা। সেই খেলাটা এরা চলছে। আমরা চাই জটটা খুলে চাকরি হোক, আর বিরোধীরা চায় জটটা রেখে এদেরকে দিয়ে মিটিং মিছিল করা। কেন নামবে না? কেন নামবে না? তাদের জীবন যৌবন লুট হয়ে গেছে। শুধুমাত্র প্রাতিষ্ঠানিক লুট এবং কিছু ক্রেতা বিক্রেতাকে বাঁচিয়ে রাখবার জন্য, এই দুর্নীতিকে আড়াল করার জন্য মানুষের দেহ করের টাকা নিয়ে রাজ্য সরকার মুড়ি মিছিড়ি এক করে দিয়েছে। রাজ্য সরকারের যে অবস্থান সেটা সম্পূর্ণভাবেই আইন ব্যবস্থা বা বিচারপতি এবং আদালতের অবমাননা ছাড়া অন্য কিছু নয়। খুন হবে পুলিশ চুপ করে থাকবে, ধর্ষণ হবে পুলিশ চুপ করে থাকবে, লুট হবে ভোট পুলিশ চুপ করে থাকবে। পুলিশের বাহাদুরি কোথায়? যখন শান্তিপূর্ণ আন্দোলন তখন পুলিশের বাহাদুরি। আজকে শিক্ষক শিক্ষিকা যারা, তাদের অন্যায়টা কোথায় আন্দোলন করার ক্ষেত্রে? কেন পুলিশ তাদেরকে আটকাচ্ছে? কেন চিরুনি তল্লাশি চলছে? তারা কি দেশদ্রোহী? তারা কি সন্ত্রাসবাদী? পশ্চিমবঙ্গের সরকারের কাছে বাংলার মানুষ তার জবাব দেবে। এই পুলিশ রাজ, তৃণমূল এবং পুলিশ রাজ, এই পুলিশ রাজ এ বাংলার মানুষ বেশিদিন বরদাস্ত করবে না। কিন্তু তীব্র বাদানুবাদ চলছে দুপক্ষের মধ্যে। অর্থাৎ একদিকে আন্দোলনকারীরা তারা মরিয়া রীতিমতো সামনের দিকে এগোনোর জন্য, অন্যদিকে পুলিশ কিন্তু কোনো অবস্থাতেই এই আন্দোলনকারীরা যাতে সামনের দিকে এগোতে না পারে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর সেই চেষ্টা করতে গিয়ে কিন্তু দুপক্ষের মধ্যে মাঝে মধ্যেই তীব্র বাদানুবাদ, এমনকি ধস্তাধস্তি, হাতাহাতির পরিস্থিতি তৈরি হচ্ছে। একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা রয়েছে, আটকানোর জন্য যতটা সম্ভব চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু পুলিশের সেই বাধা উপেক্ষা করে কিন্তু আন্দোলনকারীরা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। পুলিশের তরফ থেকে যে নির্ধারিত রুট আন্দোলনকারীদের কাছে দেওয়া হয়েছিল, বঙ্গবাসী মোড় থেকে, বঙ্কিম সেতু থেকে তারা নামার পর বঙ্গবাসী মোড় থেকে ডান দিকের রাস্তা ধরে এগোবেন, কিন্তু বাঁ দিকের রাস্তা ধরে অর্থাৎ জিটি রোড ধরে মল্লিক ফটকের দিকে এগিয়ে যেতে চাইছেন আন্দোলনকারীরা। আমরা আমাদের অধিকার যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ আমরা নবান্ন পর্যন্ত ছাড়ছি না। আমরা আন্দোলনকারীরা তারাও কিন্তু রীতিমতো মরিয়া, তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন এই পুলিশি বাধা উপেক্ষা করে। এবং সেক্ষেত্রে যেটা আন্দোলনকারীরা বলছেন, যেখানেই তাদেরকে আটকানো হবে প্রয়োজনে যতদূর পর্যন্ত তারা যেতে পারবেন যাবেন, এবং যতদূর যেখানে তারা বাধা পাবেন সেখানেই কিন্তু বসে তারা তাদের অবস্থান শুরু করবে। ভেঙে আমরা যাব, কিন্তু আমাদের আজকে জবাবদিহি করতেই হবে ওদেরকে। কেন অযোগ্যদের জন্য আজকে আমাদের এখানে রাস্তায় পড়তে হয়েছে? আমরা আমাদের নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছি। আজকে দরকার হলে ব্যারিকেড ভাঙবো, তাও আমরা 14 তলা পৌঁছাবো। পুলিশের তরফ থেকে গার্ডরেল দিয়ে ব্যারিকেড করে এই আন্দোলনকারীদের আটকানো হয়েছে এবং মাইকিং করে পুলিশের তরফ থেকে এই মুহূর্তে কিন্তু আন্দোলনকারীদের উদ্দেশ্যে বার্তা দেওয়া হচ্ছে যে তারা যাতে এখান থেকে পিছনের দিকে ফিরে যায়। এক কথায় পিছু হটতে নারাজ চাকরিহারারা। এই মুহূর্তে আপনাদেরকে যে ছবি আমরা দেখাচ্ছি, একাধিক উইন্ডোর মাধ্যমে, বিভিন্ন ক্যামেরার মাধ্যমে যে বিভিন্ন সময়ে যে চাকরিহারাদের যে আন্দোলন, আজ তারা রাস্তায় নেমে এই মুহূর্তে বসে পড়েছেন, অবস্থান বিক্ষোভ করছেন, সেই ছবি টানা দেখাচ্ছি আমরা। ফের পথে চাকরিহারারা, তারা একাধিক উইন্ডোর মাধ্যমে আরও একবার আপনাদের সামনে তুলে ধরছি চাকরিহারাদের নবান্ন অভিযান। ব্যারিকেডে আটকে পড়ে চাকরিহারারা এবং তারপর তারা রাস্তায় বসে পড়েন। এই মুহূর্তে অবস্থান বিক্ষোভ করছেন তারা। নবান্ন যেন একেবারে দুর্গে পরিণত হয়েছে, লৌহ কপাট এই মুহূর্তে খাড়া করা হয়েছে। সৌরভ আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, কি চলছে, কি দেখছো তুমি এখন?
দেখো কিছুক্ষণ আগেই আন্দোলনকারীদের মধ্যে চিন্ময়, সে চিন্ময় তার বক্তব্য রাখে, তাদের কি দাবি দেওয়া, এবং এই কিছুক্ষণ আগে আমরা মাইকে একটা ঘোষণা শুনলাম যে তারা মাইকে বলছেন যে নবান্নের উদ্দেশ্যে তাদের প্রতিনিধিরা যাচ্ছেন, অর্থাৎ ডেপুটেশন দেওয়ার জন্য তাদের প্রতিনিধিরা এই জমায়েত থেকে নবান্নের উদ্দেশ্যে যাচ্ছেন, এমনটা কিন্তু কিছুক্ষণ আগেই ঘোষণা করা হয়েছে। যে জমায়েত স্থলে যে মাইক, সেই মাইকের থেকে মাইকেই এই ঘোষণাটি করা হয়েছে। তার আগেই আন্দোলনকারীদের তরফে চিন্ময় সে কি দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়াগুলো ঘোষণা করে। যেভাবে আমরা করুণাময়ীতে দেখেছি এর আগে চাকরি হারাদের যে আন্দোলন, সেই আন্দোলনের মঞ্চ থেকে যেভাবে ঘোষণা করা হয় যে প্রতিনিধি দল যাওয়ার আগে যে তারা কি দাবি নিয়ে কথা বলতে চাইছেন, সেই একই ধাঁচে এখানেও কিন্তু সেই ঘোষণা করা হয়, এবং ঘোষণা করার পরই এখানে মাইক্রোফোনের মাধ্যমে জমায়েতস্থল থেকে জানিয়ে দেওয়া হলো যে নবান্নে যাচ্ছে প্রতিনিধি দল। মঞ্জিরা, সৌরভ, সেক্ষেত্রে তার মানে এই মুহূর্তে সব থেকে বড় খবর যে অবশেষে প্রতিনিধিরা মানে চাকরিহারাদের প্রতিনিধি দল তারা যাচ্ছেন নবান্নে, তারা কথা বলবেন, তারা ডেপুটেশন দেবেন। এই মুহূর্তে তাদের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, যেমনটা জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি সৌরভ। এই মুহূর্তের বড় খবর যে চাকরিহারাদের প্রতিনিধি দল অবশেষে নবান্নে যাচ্ছেন। সৌরভ, এই মুহূর্তে দাঁড়িয়ে কতজন যাচ্ছেন এবং কারা কারা যাচ্ছেন কিছু বুঝতে পারছো? দেখো, আমার অপর প্রতিনিধি দীক্ষা ভূঁইয়ার মাধ্যমে যেটা আমরা জানতে পারছি যে চাকরিহারা প্রার্থীরা মুখ্য সচিবের সঙ্গে দেখা করতে পারেন, সেই মতোই কিন্তু এখান থেকে প্রতিনিধি দল যাচ্ছে। কিন্তু এখান থেকে যারা প্রতিনিধি দল যাচ্ছেন তারা আদৌ এই মেসেজটা জানেন কিনা সেটা আমরা এখান থেকে একটু স্পষ্ট করতে পারছি না বা কনফার্ম করতে পারছি না। তাদের তরফে যেটুকু ঘোষণা করা হয়েছে যে নবান্ন থেকে একটা প্রতিনিধি দল যাচ্ছে, অর্থাৎ এই যে জমায়েত, সেই জমায়েত স্থল থেকে মল্লিক ফটকে চাকরিহারাদের আটকে রেখে তাদেরকে তাদের প্রতিনিধি দলকে নবান্নে নিয়ে যেতে পুলিশের যে কৌশল, সেই কৌশল অনেকখানি সফল হয়েছে সেটাই মনে করা হচ্ছে। এখন জমায়েতকারী যে আন্দোলনকারীরা রয়েছেন তারা যেটা জানাচ্ছেন যে তাদের যে বক্তব্য, সেই বক্তব্য অনুযায়ী তারা প্রতিনিধি দল যাচ্ছেন। এখন তারা সেখানে গিয়ে কার সঙ্গে কথা বলবেন, তারা কার সঙ্গে দেখা করেন সেটা দেখার। যদিও আমার অপর প্রতিনিধি দীক্ষা ভূঁইয়া তিনি জানাচ্ছেন যে মুখ্য সচিবের সঙ্গে দেখা করার একটা ইঙ্গিত মিলেছে। অর্থাৎ মুখ্য সচিবের সঙ্গে দেখা করার একটা ইঙ্গিত পাওয়া গিয়েছে। চাকরি হারা যারা রয়েছেন তাদের একটা প্রতিনিধি দল নবান্নে যাবেন, তারা কথা বলবেন এবং মুখ্য সচিবের সঙ্গে তারা কথা বলতে পারেন, এমনটা এই মুহূর্তে আমরা জানতে পারছি, এমনটাই ইঙ্গিত পাচ্ছি আমরা। অর্থাৎ যে অবস্থান করছেন চাকরিহারারা তারা অনড়, তাদের অবস্থানে তারা অনড় এবং তারা এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারেই নড়বেন না। তার কারণ তারা চাকরি ফেরত চান এবং তারা নবান্নে যেতে চান, তারা সেখানে গিয়ে ডেপুটেশন দিতে চান, তারা কথা বলতে চান মুখ্যমন্ত্রীর সঙ্গে। এবং এই মুহূর্তের খবর 18 জনের প্রতিনিধি দল যাচ্ছে নবান্নে। চাকরিহারাদের 18 জনের প্রতিনিধি দল যাচ্ছেন নবান্নে এবং তারা সম্ভবত মুখ্য সচিবের সঙ্গেই দেখা করবেন, এমনটাই জানতে পারছি আমরা। নবান্নেও আলোচনা চলছে বলে জানা যাচ্ছে যে কখন সেই বৈঠক হতে পারে সে সম্পর্কে যে মুহূর্তে আমরা জানবো সঙ্গে সঙ্গেই আপনাদেরকে সবার আগে জানাবে TV9 বাংলা। এবং এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের যে নবান্ন অভিযান চাকরিহারাদের এবং এই মুহূর্তের সর্বশেষ যে আপডেট, এই মুহূর্তের খবর চাকরিহারাদের 18 জনের প্রতিনিধি দল যাচ্ছে নবান্নে। দীক্ষা ভূঁইয়া আমাদের রিপোর্টার রয়েছেন। দীক্ষা, এই মুহূর্তে নবান্নে প্রতিনিধি দল যাচ্ছেন, আরো আপডেট চাইবো তোমার কাছ থেকে। দেখো, চাকরিহারারা মিছিল থেকে যেমন জানিয়েছেন যে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান এবং মুখ্যমন্ত্রী না হলে মুখ্য সচিবের সঙ্গে দেখা করতে চান। তারা একটা সংখ্যার কথা বলছেন, কখনো 5টা বা কখনো 18 জনের দলের কথা বলা হচ্ছে। আমরা এখন নবান্নের প্রশাসন মারফত যেটা দেখতে পারলাম, যে জানতে পারলাম যে নবান্নের তরফ থেকেও দেখা করার একটা ইঙ্গিত মিলছে, মুখ্য সচিবের সঙ্গে দেখা করার একটা ইঙ্গিত মিলেছে এবং সংখ্যাটা কতজন হবে এবং ঠিক কোন সময় তাদের সঙ্গে দেখা করবেন সে বিষয়টা এখনো পর্যন্ত আলোচনার পর্যায়ে রয়েছে। পুরো বিষয়টি ডিজি এখন নিজে হস্তক্ষেপ করছেন। ডিজির সঙ্গে মুখ্য সচিবও বৈঠকে বসেছেন যে কতজন ঠিক আসতে পারবেন এবং কোথায় তারা কোন সময় তারা দেখা করবেন। তবে আজকেই এই চাকরিহারাদের প্রতিনিধিদের সঙ্গে কিন্তু আবার বসতে চলেছেন মুখ্য সচিব, সেটা স্পষ্ট হয়েছে এবং সেই ইঙ্গিত আমাদের কাছে স্পষ্টভাবে মিলেছে। এবং সেই জায়গায় দাঁড়িয়েই আমরা জানি যে মিছিল থেকে যারা আসতে চাইছেন তাদের মধ্যে থেকে সংখ্যা নিয়ে এখন ডিজির কাছে একটা লিস্ট আসবে। ডিজি এবং সিএস এর সঙ্গে বৈঠক, অবশ্যই এখন মুখ্যমন্ত্রী রয়েছেন নবান্নে। তার ফলে আজকে চাকরিহারারা যারা রাস্তায় নেমেছেন, মিছিলে করছেন এবং হাওড়া থেকে তারা হেঁটে নবান্নে রওনা দিয়েছিলেন, কিন্তু তাদের মাঝপথে আটকানো হয় এবং তারা তখন বলেন তাদের সঙ্গে দেখা করবেন। এবং আজকে আমরা নবান্ন থেকে ইঙ্গিত পাচ্ছি যে অবশ্যই তাদের সঙ্গে দেখা করা হবে, তবে কতজন এবং কখন তারা দেখা করা হবে সে নিয়ে এখন নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক চলছে।
দীঘা, এক্ষেত্রে মুখ্য সচিবের সঙ্গে দেখা করার কথা তুমি বললে, কিন্তু বারংবার চাকরিহারারা একটু আগে পর্যন্ত তারা বলছেন যে তারা একদম মানে ধৈর্যভাবে নিয়ে বসে রয়েছেন এবং তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চাইছেন, দেখা করতে চাইছেন। দেখো, আমার কাছে যে ইঙ্গিতটা মিলেছে সেটা মুখ্য সচিবের সঙ্গেই, মুখ্য সচিব দেখা করবেন বলেই আমার কাছে ইঙ্গিত মিলেছে। এবং পুরো ব্যাপারটা যেহেতু অযৌক্তিক কথা, আমরা 20 জন যাচ্ছি। মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চেয়েছি, দেখা করেই আমরা এই মুহূর্তে শুনলাম এই চাকরিহারাদের প্রতিনিধি দল থেকে 20 জন যাচ্ছে। সুপ্রিয়র সঙ্গে কথা বলবো। সুপ্রিয়, তারা কি এখন রওনা দিচ্ছেন? এইসব তামাশা করে হবে না। 20 সবাই শিক্ষক, সবাই শিক্ষাকর্মী, সবাই শিক্ষাকর্মী আছে। হ্যাঁ, আমরা শিক্ষাকর্মী। আমি কথা বলতে চাইবো সুপ্রিয়র সঙ্গে। সুপ্রিয়, যেমনটা তারা জানালেন যে 20 জনের প্রতিনিধি দল যাচ্ছেন, এই মুহূর্তেই কি তারা রওনা দিচ্ছেন? একেবারেই দেখো, পুলিশের তরফ থেকে এখানে গাড়ির বন্দোবস্ত করা হয়েছে এবং সেই গাড়িতে করেই কিন্তু নবান্ন অভিমুখে রওনা দিচ্ছেন চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের যারা আন্দোলনকারীরা রয়েছেন তাদের একটি প্রতিনিধি দল। এবং সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে চিন্ময়, সুমন থেকে শুরু করে সব মিলিয়ে প্রায় 20 জনকে যাওয়ার অনুমতি পুলিশের তরফ থেকে দেওয়া হয়েছে। তবে প্রথমটায় 10 থেকে 12 জনের কথা পুলিশের তরফ থেকে জানানো হয়েছিল, কিন্তু চাকরিহারা আন্দোলনকারীদের তরফ থেকে যেটা জানানো হয় যে 20 জনের প্রতিনিধি দল তারা যাবে এবং পুলিশ সেই অনুমতি কিন্তু ইতিমধ্যেই দিয়েছে। এবং চাকরিহারা আন্দোলনকারীদের যেটা জানাচ্ছেন যে তাদেরকে যেটা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে নবান্নে যাওয়ার পর সেখানে মুখ্য সচিবের সঙ্গে তাদের বৈঠকের ব্যবস্থা করে দেওয়া হবে এবং সেই প্রতিশ্রুতি পাওয়ার পরেই কিন্তু নবান্নে যাওয়ার জন্য তারা রাজি হয়েছেন। এবং সেক্ষেত্রে 20 জনের প্রতিনিধি দল এই মুহূর্তে একেবারে হাওড়া ময়দান মেট্রো স্টেশন সংলগ্ন যে বঙ্গবাসী মোড় রয়েছে সেখান থেকে পুলিশের তরফ থেকে যে গাড়ির বন্দোবস্ত করা হয়েছে সেই গাড়িতে করেই তারা নবান্নের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। সেই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে গিয়ে তারা মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করবেন। মুখ্য সচিবের সঙ্গে তাদের বৈঠকের প্রতিশ্রুতি দেওয়ার পরেই তারা নবান্নে যাওয়ার জন্য প্রতিনিধি দল নবান্নে যাওয়ার জন্য তারা রাজি হয়েছেন। এখন যেটা দেখার যে এই বৈঠক কতটা ফলপ্রসূ হয় বা আজকের এই বৈঠকের পরে তারা সম্পূর্ণরূপে সন্তুষ্ট হতে পারেন কিনা আমরা কথা বলি। হ্যাঁ, আলোচনা করেই আসবো। ডেপুটেশন দেওয়ার জন্য যাচ্ছি না, কালকেও আলোচনা হয়েছে, আমরা বিশ্বস্ততার কারণে জানাচ্ছি না। বিনোদ কুমার মহাশয় অবশ্যই আলোচনা হয়েছে, আজকে তো বলতে বাধা নেই। চিফ সেক্রেটারি মহোদয় তিনি আজকে যখন আলোচনা করবেন আমরা নিশ্চয়ই তার কাছে আবেদন রাখবো, আপনি যোগ্য চাকরি বাঁচানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে বলুন আমাদের সাথে আলোচনায় বসতে, কি অসুবিধা? তিনি তো আমাদের মুখ্যমন্ত্রী। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চাইছি। মুখ্য সচিবকে দেখা করার জন্য নিয়ে যাচ্ছে, আমরা প্রাথমিক পর্যায়ে রাজি হয়েছি, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে আমরা ছাড়বো। যে আমাদের যদি ওএমআর এর ভিত্তিতে অযোগ্য চিহ্নিত হতে পারে, যোগ্য কেন হবে না? এই তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যান, সব যোগ্যদের চাকরি বেঁচে যাবে। কিসের পরীক্ষা? নিন না, অযোগ্য যারা চিহ্নিত হয়েছে তাদেরকে পরীক্ষা নিন না, দিন না চাকরি। আমাদের নতুন চাকরি প্রার্থীতে দিন না চাকরি। চলবে, আলোচনা ফলপ্রসূ না হলে চলবে। হ্যাঁ, মুখ্যমন্ত্রী তো আমাদের চাকরি যারা চুরি করেছে তাদের পক্ষে, কারণ ওরা টাকা দিয়েছে, ওদের চাকরি কেড়ে নিলে ঢাকঢোল চরম গুরবাতার সাথে। মুখ্যমন্ত্রী বললে তো হবে না, আইন আছে দেশে না? এই আইনের উপর ভিত্তি করে ইন্দিরা গান্ধীর প্রাক্তন প্রধানমন্ত্রী জেল হয়েছিল। মুখ্যমন্ত্রী আইনের বাইরে কিছু যেতে পারবে না। আমরা আইনটা বুঝি বলে এত শক্তি সমর্থন নিয়ে আমরা কথা বলতে পারি। না, উনি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কাজ করছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দিয়ে দিচ্ছেন না। আর শিক্ষাকর্মীদের সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শিক্ষাকর্মীদের ভাতা বা তাদের চাকরি কেড়ে নিয়েছে। সুতরাং অযোগ্যদের পাশে রয়েছে মুখ্যমন্ত্রী। অযোগ্যদের বাঁচানোর জন্য তারা অ্যাডভোকেট জেনারেল, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ জনগণের ট্যাক্সের টাকা খরচা করছে, সওয়াল করছে। হ্যাঁ, রওনা দিচ্ছে। যদি সমাধান সূত্র না বেরা তখন দেখা যাবে, দেখা যাক না। আছে যেখানে রাস্তা শেষ হয় সেখান থেকে আবার রাস্তা শুরু হয়। আমরা সত্যের পথে আসি বলেই তো সাহস নিয়ে ডাট মেরে দাঁড়িয়ে আছি। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম আমরা, চাকরিহারারা তারা যেটা বললেন যে 20 জনের প্রতিনিধি দল তারা এই মুহূর্তে নবান্নতে যাচ্ছেন এবং তারা কথা বলবেন এবং তারা তাদের চাকরি ফেরত চান। এই মুহূর্তে দীক্ষা আমাদের সঙ্গে রয়েছেন। দীক্ষা, তুমি কি খবর পাচ্ছ নবান্ন সূত্রে?
হ্যাঁ দীক্ষা শোনা যাচ্ছে? কোথায় ঢোকাবে? ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে গাড়ি ব্যবস্থা করা হয়েছে এবং সেই গাড়িতে করেই চাকরিহারাদের যে প্রতিনিধি দল তারা যাচ্ছেন, 20 জনের প্রতিনিধি দল তারা যাচ্ছেন, মুখ্য সচিবের সঙ্গে তারা কথা বলবেন এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে নবান্ন সূত্রে। এবং আমরা দেখলাম যে এই মুহূর্তে চাকরিহারারা তারা আন্দোলন করছিলেন এবং তারা নবান্নে পৌঁছতে চান, কিন্তু পুলিশ তাদেরকে আটকায় এবং লৌহ কপাট তৈরি করা হয় এবং তারপর চাকরিহারারা সেখানেই বসে পড়েন, অবস্থান বিক্ষোভ চালান এবং তারপর নবান্নের উদ্দেশ্যে এই মুহূর্তে তাদের রওনা। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, আবার কি গন্ডগোল চলছে? সুপ্রিয়, শুনতে পাচ্ছ তুমি? কি চলছে এখন সুপ্রিয়? একদিকে অবস্থান বিক্ষোভ করছেন চাকরিহারারা, যারা আন্দোলন করছেন, যারা বলছেন তারা রাস্তায় নেমে এসেছেন কারণ তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, চাকরি ফেরত চান তারা এবং তারা তাদের অবস্থানে অনড় রয়েছেন। পাশাপাশি এই চাকরিহারাদের একটা প্রতিনিধি দল, 20 জনের প্রতিনিধি দল নবান্নে যাচ্ছেন কথা বলতে, মুখ্য সচিবের সঙ্গে সম্ভবত তারা কথা বলবেন এমনটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। নবান্নে যাওয়ার ছাড়পত্র পেয়েছেন চাকরিহারারা, তাদের 20 জনের প্রতিনিধি দল তারা ইতিমধ্যে রওনা হয়েছেন নবান্নের উদ্দেশ্যে। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, আবার কি নতুন করে কোনো বচসা? রওনা হচ্ছেন কি তারা নবান্নের দিকে? দেখো, একেবারে 20 জনের প্রতিনিধি দল তারা নবান্নের উদ্দেশ্যে রওনা হচ্ছেন এবং পুলিশের তরফ থেকে সেই গাড়ি বন্দোবস্ত করা হয়েছে। তবে মাঝে কিছুটা সমস্যা তৈরি হয়েছিল, সেক্ষেত্রে কারা যাবেন নবান্নে, কারা যাবেন না, এই 20 জনের তালিকাতে কারা থাকবেন না সেটা নিয়ে কিন্তু একটা সমস্যা তৈরি হয়। তবে ইতিমধ্যেই 20 জনের একটা চূড়ান্ত তালিকা তৈরি হয়েছে। এই চাকরিহারা আন্দোলনকারীরা সেই তালিকা চূড়ান্ত করার পর পুলিশকে জানিয়েছে এবং পুলিশের তরফ থেকে যে গাড়ি বন্দোবস্ত করা হয়েছে, দেখতেই পাচ্ছ সেই ছবি, আমার ক্যামেরা পার্সনে সেই ছবি দেখাচ্ছে যে ইতিমধ্যেই এই গাড়িতে করে শুধু এই একটি গাড়ি নয়, আরও গাড়ি রয়েছে, সব মিলিয়ে 20 জনকে নবান্নের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে এবং সেখানে নিয়ে যাওয়ার পর তারা মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করবেন তাদের দাবি দেওয়া নিয়ে। আমরা সরাসরি একটু দেখি, চিন্ময়ের সঙ্গে কথা বলার চেষ্টা করি। চিন্ময়, তবে চিন্ময় এই মুহূর্তে কথা বলতে চাইছেন না, তিনি নবান্নের উদ্দেশ্যে যাবেন, সেই কারণে। চিন্ময়, আপনি কি যাবেন না? আমরা যাচ্ছি সকলে মিলে। আমরা দেখুন, আমরা কোনো দ্বিমত নয়, শুধুমাত্র চাকরিহারারা যাতে যায় সেই জন্যই সবাই মিলে বলেছিল। আমরা সকলে মিলে শুধুমাত্র চাকরিহারারাই ওখানে আলোচনায় যাচ্ছি। ঠিক আছে, প্লিজ। প্রথমে একটি গাড়ি বেরিয়ে গিয়েছে নবান্নের উদ্দেশ্যে এবং পরবর্তী গাড়িতে বাকি যারা রয়েছে সেই সমস্ত আন্দোলনকারীরা বা আন্দোলনকারীদের যে প্রতিনিধি দল তারা নবান্নের উদ্দেশ্যে যাচ্ছেন এবং তারা সকলেই সেখানে পৌঁছানোর পর, অর্থাৎ 20 জন পৌঁছানোর পর কিন্তু বৈঠক শুরু হবে এবং সেক্ষেত্রে মুখ্য সচিবের সঙ্গে আজকের এই বৈঠক হবে এবং সেই বৈঠক কতটা ফলপ্রসূ হয় সেটাই কিন্তু এখন দেখার। কারণ আমরা কিছু সময় আগেই যে প্রতিনিধি দল যাচ্ছে তাদের কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম, কারণ ইতিমধ্যে এখানে কিন্তু পুলিশি বাধার মুখে পড়ে আন্দোলনকারীরা তারা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন এবং সেক্ষেত্রে আমরা জানতে চেয়েছিলাম যে আজকের এই বৈঠক ফলপ্রসূ না হলে তারা কি অবস্থান চালিয়ে যাবেন। সেক্ষেত্রে কিন্তু তারা যেটা বলছেন যে সেটা বৈঠক শেষ হওয়ার পর তারা সিদ্ধান্ত নেবেন, অর্থাৎ বৈঠক যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু এই অবস্থান আন্দোলন যে চলবে সেটা কিন্তু স্পষ্ট। এক এক করে গাড়ি বেরিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। পুলিশের তরফ থেকে, যেটা বলছিলাম তোমাকে, পুলিশের তরফ থেকে বেশ কয়েকটি গাড়ির বন্দোবস্ত করা হয়েছে। সেই গাড়িগুলিতে এক এক করে আন্দোলনকারী চাকরিহারা যারা রয়েছেন তাদের যে প্রতিনিধি দল 20 জনকে চূড়ান্ত করা হয়েছে বা 20 জনের তালিকা দেওয়া হয়েছে এবং সেই 20 জন আন্দোলনকারী তারা নবান্নের উদ্দেশ্যে যাচ্ছেন এবং সেখানে গিয়ে তারা মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করবেন। তাদের যে দাবি রয়েছে, চাকরিতে পুনর্বহাল থেকে শুরু করে যে দাবিগুলো রয়েছে সেই দাবি তারা তুলে ধরবেন এবং সেই দাবিকে সামনে রেখে তাদের আজকের এই বৈঠক কতটা ফলপ্রসূ হয় এবং তার পরবর্তীতে এই অবস্থানের পর থেকে তারা সরে আসেন কিনা সেটাই কিন্তু এখন আমাদের। সুপ্রিয়, আপাতত তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে 20 জনের প্রতিনিধি দল চাকরিহারাদের তারা রওনা দিচ্ছেন তারা নবান্নের উদ্দেশ্যে এবং তারা মুখ্য সচিবের সঙ্গে কথা বলবেন। পুলিশের তরফ থেকে 2টো গাড়ি ব্যবস্থা করা হয়েছে এবং সেই গাড়িতে করেই 20 জনের প্রতিনিধি দল তারা এই মুহূর্তে রওনা হয়ে গেলেন নবান্নের উদ্দেশ্যে।